এ হে হে হে, লা 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 লা, আ না 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 না, না 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 না। সাথী। সাথী শুধুমাত্র একটা সিনেমা নয়, সাথী একটা আবেগের নাম। সাথী আমাদের কাছে একটা মানে ভালোবাসার নাম। সত্যি কথা বলতে একটা সময় ছিল যখন মানুষরা এই সিনেমাটা মানে রিপিটেটিভ তো অবশ্যই বারংবার দেখেছে, এবং এখনো পর্যন্ত যখন সিনেমাটা টেলিভিশনে প্রিমিয়ার করা হয়, জলসা মুভিজের যদি কথা বলি, মানুষ ছবিটাকে এত রকমভাবে ভালোবাসা দেয়, মানে এটা মনে রাখার মতো। এবং কেন বললাম কথাগুলো, কারণ ওই যে টাইমটা 2002 সাল, তখন আমি সত্যি কথা বলতে জন্মাইনি, আমি 2004-এ জন্মিয়েছি। বাট আমার পরিবারের যে কজন সদস্য রয়েছে, এমন কেউ নেই যে এই সিনেমাটা তখন দেখেনি। আমাদের কলকাতায় শ্যামবাজারের ওইদিকে যখন আমরা থাকতাম, মেন 3টে হলের আই থিঙ্ক তোমরা নাম শুনেছো, মিত্রা, মিনার আর দর্পণা। যদিও বা 3টে হলের মধ্যে এখন অস্তিত্ব একটা হলেরই, এটা হচ্ছে মিনার। মিত্রা এখন শপিং মলে পরিণত হয়েছে, আর দর্পণা তো বন্ধই হয়ে গেছিল। তো মিত্রা মিনারের রেশ কিন্তু সব থেকে বেশি ছিল, বাট সাথী সিনেমাটা এই দুটোর কোনোটাতেই আসেনি। সাথী এসছিল দর্পণাতে। আই থিঙ্ক পরবর্তীকালে হয়তো মিত্রা বা মিনারের মধ্যে কোনো একটা সিনেমা হলে আসতেও পারে, বাট আমার যেটুখানি মন বলে দর্পণাতেই ফার্স্ট এসেছিল। আমি পেপারে দেখেছিলাম, তখন পেপারে আসতো না যে সাথী, এবং ওখানে লেখা ছিল যে নবাগত অভিনেতা জিৎ। সত্যি আজকের দিনে, আজকে আমাদের সুপারস্টার জিদ্দার জন্ম হয়েছিল বাংলা ইন্ডাস্ট্রিতে। এর আগে অনেক সে কাজ করেছে, সাউথের সিনেমায় কাজ করেছে, বাট সেখানে সেই সেই মানে কি বলবো, তাকে গুরুত্বটা দেওয়া হয়নি। তাকে সেই গুরুত্বটা দেওয়া হয়নি। অনেক প্রডিউসারের ঘরে ঘরে ঘুরেছে, মানে স্ট্রাগলিং লাইফে আর কি যা হয়। শুধুমাত্র জিদ্দার কথাই বলবো না, অনেক অভিনেতা অভিনেত্রী আছে যারা এরকমভাবে স্ট্রাগল করে গেছে। বাট সাথী কেন আজকে সাথী জানেন? অঞ্জন চৌধুরী, সেই সময় বর্ষিয়ান প্রযোজক এবং পরিচালক, এই সাথী সিনেমাটার সহকারী প্রযোজক হিসেবে ছিলেন, ঠিক আছে? তিনি বিশ্বাস রেখেছিলেন এবং জিদ্দাকে দেখে বলেছিলেন, আমি এই ছেলেটার মধ্যে বাংলা সিনেমার ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি। বাংলা ইন্ডাস্ট্রিতে, বাংলা চলচ্চিত্রের মধ্যেও রোম্যান্টিক সিনেমা এখনো যে জীবিত, এবং বাংলা সিনেমা দেখতে লোকে যে হলে আসে, সেই বিশ্বাসটা তার মধ্যে ছিল। এবং তোমরা বিশ্বাস করবে না, ওই টাইমটায় বাংলা সিনেমার কিন্তু অবস্থা একটু হলেও করুণ হয়ে পড়েছিল। লাস্ট শ্বশুরবাড়ি জিন্দাবাদ একটা বাজিমাত করেছিল, বাট তারপরে না বোম্বাদাও কোথাও গিয়ে বলে যে নতুন কাউকে আসতে হবে। সেই বোম্বাদার হাত ধরে সাথীর অফার ফার্স্ট গেছিল বোম্বাদার কাছে, যেহেতু শ্বশুরবাড়ি জিন্দাবাদ সেই সময় মানে ব্লকবাস্টার সিনেমা। তো সাথীর অফার ফার্স্ট বোম্বাদার কাছে যায়, কিন্তু বোম্বাদা বলে না, আমি এই ছবি করব না, আমি এই ছবি করব না, নতুন মুখকে দিয়ে আমি নতুন মুখকে দেখতে চাই। তখন বোম্বাদার হাত ধরে জিদ্দার আগমন ঘটে। এবং কেমনভাবে হয় তোমাদের বলছি। একটা তখন বিজ্ঞাপন আর কি বেরোয়, খুব রেস চলে বিজ্ঞাপনটা কি ছিল, বিজ্ঞাপনটা একটা 3জন ছেলে একটা স্যান্ডো গেঞ্জির অ্যাড করছে, ঠিক আছে? ওরকম একটা অ্যাড ছিল, ওরকম একটা বিজ্ঞাপন ছিল, এবং 3টে ছেলের মধ্যে একটা ছেলে ছিল হচ্ছে জিদ্দা। তো ওই বিজ্ঞাপনটা তখন সেই পরিমাণে ভাইরাল হয়েছিল, এতটা মানে ইয়ে হয়েছিল, পপুলার হয়েছিল, সেখান থেকে বোম্বাদার চোখ পড়ে জিদ্দার ওপর। ছেলেটার সম্পর্কে খোঁজ খবর নেয়। তারপরে জিদ্দার আগমন ঘটে এই ইন্ডাস্ট্রিতে। জিদ্দাকে তো সাথী সিনেমার ডাবিং করতে দেওয়া পর্যন্ত হচ্ছিল না, কারণ তার বাংলাটা উচ্চারণটাই খুব জঘন্য ছিল। কারণ সে তো বাংলা মানে বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেনি না, তার বংশটাই পুরোপুরি ছিল একটা সিন্ধি পরিবার থেকে উঠে আসা ছেলে। তার হিন্দিটা মোটামুটি তাও ভালো ছিল, আর এমনি তাদের যেই ভাষা, ওই মানে হিন্দিতেই বেশিরভাগ কথা বলে, কিন্তু বাংলা বলতেই পারতো না। তো সেই ছেলে, ভাবো, রেডিওতে বাংলা শুনে শুনে বাংলা বলা প্র্যাকটিস করেছে, কারণ তাকে ডাবিং করতে দেওয়া হবে না বলে। হরনাথ চক্রবর্তী, শ্রীকান্ত মোহতা তারা বলে যে তোমাকে দিয়ে ডাবিং করাবো না, কারণ কোথাও গিয়ে ডাবিং করালে কিছু সমস্যা হতে পারে। তারাও তাদের জায়গা থেকে সিনেমাটাতে ভালো করে চলে এই কথাটা বলেছিল। বাট জিদ্দা তখন এতটাই জেদি ছিল, বলেছিল না, আমিই ডাবিং করব, আমার প্রথম সিনেমা আমিই ডাবিং করব। সেই অনুযায়ী যেরকমভাবে ডাবিংটা করে, ওই বাংলা শিখে শিখে, বাংলা শুনে বাংলা বলে, জিদ্দা বাড়িতে যখন প্র্যাকটিস করে, জিদ্দার কাকা এসেছিল, মানে জিদ্দার কাকা আর কি, ওই কথাবার্তাগুলো, বাংলা কথাবার্তাগুলো এসে শুনে জাস্ট চমকে গেছিল, মানে কে বাংলায় কথা বলছে বাড়িতে। ওই রেডিওতে বাংলা শুনে শুনে যখন বাংলাটা প্র্যাকটিস করতে লাগে,
সবাই চমকে গেছিল, বিশেষ করে জিদ্দার কাকা, যে বাড়িতে কে বাংলায় কথা বলছে। তখন বুঝতে পারে না, এবার তাহলে বাংলাটা ঠিকঠাক হচ্ছে। তো সেই জিদ্দার আজকে সাথী সিনেমার 23টা বছর। অঞ্জন চৌধুরী, বিশ্বাস করো, তখন ভেবে নিয়েছিল এই হচ্ছে বাংলা সিনেমার ভবিষ্যৎ। বাংলায় মেন স্ট্রিম ছবি যে চলে না, এটা ধারণাটাই ভুল। এবং সাথীকে তখন বলা হয় বাংলা সিনেমার স্বর্ণযুগের উত্থান। বাংলা সিনেমার স্বর্ণযুগের একটা উত্থান। তার জন্য সবাই এটাকে আবেগ ভাবে নেয়, অনেকের ভালোবাসা। সত্যি কথা বলছি, হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, জিদ্দার ফ্যান হয়েছি সাথী দেখে এমনটা না, জিদ্দার ফ্যান হয়েছে অনেকগুলো সিনেমা দেখার পর। বাট সাথী যে কারোর মানে ভালো লাগবে না বা ভালো লাগেনি এমন দর্শক আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। বিশ্বাস করো, এমন দর্শক সত্যি আমি দেখিনি। সিনেমাটার আজকে যে মানে তখন শুক্রবার করে সিনেমা রিলিজ হতো, তো এই 14ই জুন ছিল শুক্রবার, 2002 সাল। বিশ্বাস করো বন্ধুরা, সিনেমাটা চলেনি। প্রথম 2 দিন 3 দিন সিনেমাটা নাকি চলেইনি। শুক্রবার, শনিবার, রবিবার, 14, 15, 16 এই 3 দিন সিনেমাটা চলেনি। এবং 14, 15, 16 তারিখ কি মানে 16ই জুন রবিবার ছিল। প্রডিউসারদের একটা ভরসা ছিল রবিবার দর্শক যাবে সিনেমা হলে, বাট চলেনি। সিনেমাটাকে নামিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। অঞ্জন চৌধুরীর মনে বিশ্বাস ছিল না, এই ছবি পিক আপ নেবে, ছবিটা রাখা হোক। সোমবার থেকে ওয়ার্কিং ডেতে ছবিটা যেরকমভাবে বিজনেস করা শুরু করে মহেন্দ্র সোনিজি এসবিএফ এর কর্ণধর, রিসেন্টলি একটা ইন্টারভিউতে একটা পডকাস্টে বলেছে যে সাথী বিজনেস করেছে যা মানে যেই বাজেটে, মানে সাথী যেই বাজেটের সিনেমা, তার থেকে 20 গুণ, তার থেকে 20 গুণ বেশি। বুঝতে পারছো তো সেই সময় কিরকম রেস তুলেছিল সাথী। প্রায় 1 বছরের কাছাকাছি আমার মন বলে, বা হ্যাঁ এটাই মনে হয়েছে, এটাই মনে পড়ে আর কি। প্রায় 1 বছরের কাছাকাছি সিনেমাটা চলেছে। বাংলা সিনেমার মাইল ফলক ছিল এবং আমাদের সুপারস্টার জিদ্দার কোথাও গিয়ে আগমন হয়। সত্যি সাথী সিনেমাটা দেখার পর মানে আমরা সবসময় ভাবি, আমি যখন ছোটবেলা দেখতাম, এখনো দেখি, টিভিতে অত দেখা হয় না, যখন দেখি আর কি চোখে পড়ে দেখি যে এই যে বিজয়, যে ক্যারেক্টারটা, মানে সোনালি বারবার তাকে ভুল হচ্ছে। সোনালি যেই বিজয়কে চাইছে মন থেকে, সেই বিজয়কে সে দেখতে পাচ্ছে, বাট এমনভাবেই সেই বিজয় দেখা দিচ্ছে কোথাও গিয়ে তার মনের মধ্যে একটা মানে সেই ক্যারেক্টারটা, সেই চরিত্রটা সম্পর্কে বাজে ধারণা, ভুল ধারণা তৈরি হচ্ছে। বারবার বোঝাচ্ছে, বারবার। এইটা যে এতটা মানুষকে কষ্ট দেয় এই সিনেমাটা দেখলেই মানে বোঝা যায়। সাথী কিন্তু পুরোপুরি অরিজিনাল স্টোরি ছিল না, সাথী কিন্তু একটা রিমেক সিনেমা, এটা একটা সাউথের রিমেক ছিল। বাট যেই পরিমাণে সাথী ব্যবসা করেছে, এবং ওই যে গানটা বলবো তোমায় আজকে আমি একটি মেয়ের গল্প প্রেমী, এই যে গানটা, এই গানটার যে প্রথম যে মিউজিকটা, লা 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 না 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 না, এই যে মিউজিকটা, এই যে শুধুমাত্র পার্টিকুলার এই মিউজিকটা দিয়ে কিন্তু অনেক ইন্ডাস্ট্রির গান হয়েছে, ঠিক আছে। দোলাবো কি এরকম দেখবে একটা হিন্দিতে গান রয়েছে, ঠিক আছে, অনেকগুলো মিউজিক হয়েছে, এই গানটার মানে মাধ্যমে অনেক কিছু হয়েছে। তো বাংলা সিনেমার সত্যি কথা বলতে একটা মাইল ফলক। আজকে সাথীর 23টা বছর পূর্ণ হলো, মানে দুটো যুগ পেরিয়ে 23 বছরে পা দিল সুপারস্টার জিদ্দা। এবং এখনো অনেক অডিয়েন্স যারা জিদ্দার ফ্যান, অনেকে বলে যে সাথী দেখে আমি ভক্ত হয়েছি। সাথী সিনেমা কি ছিল, মানে কেউ এমন নেই যে ছোটবেলায় সাথী দেখতে হলে যায়নি। সাথী এমন একটা সিনেমা। আর অঞ্জন চৌধুরীর এই ভরসাটা ছিল পরবর্তীকালে 2003 সালে সেম জুটিকে নিয়ে, মানে প্রিয়াঙ্কা উপেন্দ্র এবং জিদ্দাকে নিয়ে সঙ্গী সিনেমাটা করা হয়, সেম ডিরেক্টর হরনাথ চক্রবর্তী। বাট অঞ্জন চৌধুরীর সঙ্গী সিনেমাটা নিয়ে অতটা বিশ্বাস ছিল না, বলেছিল সঙ্গী ঠিক আছে, বাট সাথীর ওপর 100% ভরসা ছিল অঞ্জন চৌধুরীর। এবং ভাই সেই ভরসাটা এইরকম লেভেলের কাজ করেছে যে যখন জিদ্দাকে দেখেছে বুঝে গেছে ভাই, বা আমি এর মধ্যেই ছেলেটার মধ্যে বাংলা সিনেমার ভবিষ্যৎকে দেখতে পাচ্ছি। তো আজকে যাই হোক না কেন, জিদ্দার যাই বক্স অফিস কালেকশন হোক না কেন, জিদ্দা একটা ইন্ডাস্ট্রিকে কিছু দিয়েছে, আমরা বলতে পারি ইন্ডাস্ট্রির জন্য কিছু করেছে। অনেক অভিনেতা অভিনেত্রী দেখবে যে মানে এখনকার দিনে
রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, পলিটিক্স মানে ওতপ্রোতভাবে মানে জড়িত। বাট জিদ্দা কোনো লবিতে নেই, কোনো অ্যাওয়ার্ড শোতে নেই, সে নিজের মতো করে কাজ করে যায়। আর এটাই সব থেকে বড় প্লাস পয়েন্ট জিদ্দার, আমি অন্তত মনে করি। সত্যি সাথীর ওই টাইম লাইনে অনেক গল্প শুনি মাঝে মাঝে, আমার মা বাবা সেই সময় সাথী দেখতে গেছিল, তাদের থেকেও শুনি। এমনই একটা সিনেমা হয়েছিল যে মানুষ মানে ওই যে এন্ট্রিটা, জিদ্দার যে বিজয়ের যে এন্ট্রিটা, ওই দৌড়ে দৌড়ে আসছে, ট্রেনে উঠছে, ওটার একটা মানে আলাদাই ফ্যান বেস আছে, ওটার একটা আলাদাই ফ্যান বেস রয়েছে। কি ছিল সেই সময়টা, আমি শুধু ভাবি। সঙ্গীত বাংলায় যখন ও বন্ধু তুমি শুনতে কি পাও গানটা বারে বারে দেয়, মন ভরে যায়, মন ভরে যায়, সত্যি কথা বলছি। সাথীর মাধ্যমে মানে আমাদের সুপারস্টারের কোথাও থেকে জন্ম হয়েছিল, এবং এটার জন্য অবশ্যই বুম্বাদা খুব ওতপ্রোতভাবে জড়িত। বুম্বাদা যদি না হতো তাহলে সুপারস্টার দেবদারও জন্ম হতো না, সুপারস্টার জিদ্দারও জন্ম হতো না। তো বুম্বাদার জন্যই আজকে একটা এমন সাথী অফার জিদ্দাকে দেওয়া হয়েছে, সাথী যে করেনি। তেমনি বুম্বাদার জন্যই এবার দেবদার যে ফার্স্ট সিনেমা অগ্নিশপথ, ঠিক আছে, সেটাও বুম্বাদার কাছে গিয়েছিল, সেটাও মানে বুম্বাদা ইয়ে করেছিল। যাই হোক, বুম্বাদার জন্যই আমাদের কোথাও গিয়ে মানে টলিউডে দুই সুপারস্টারের, আরো দুই সুপারস্টারের, তাদেরকে আমরা এখন সুপারস্টার বলি, তাদের কোথাও গিয়ে জন্ম হয়। এটা মাইল ফলক সিনেমা ছিল সত্যি কথা বলতে, মানে 23টা বছর পার করলো। এবং এই জুটিকে নিয়ে কিন্তু টোটাল 3টে সিনেমাই হয়েছে, এই সাথী, সঙ্গী, আর হচ্ছে হ্যালো মেম সাহেব। যদিও বা 3টের মধ্যে একটাই হিট, একটাই ব্লকবাস্টার হিট, সাথী। সঙ্গী অতটা হিট হয়নি, আর হ্যালো মেম সাহেব তো সিনেমাটা খুব একটা হিটই নয়, মানে ফ্লপ হিট বলতে গেলে। হ্যালো মেম সাহেব সিনেমাটা আমি জানি অনেকেই হয়তো দেখেনি, আমি অবশ্যই রিকমেন্ড করবো। মানে শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায়ের, আমি তো বলবো যে কমেডি সিনেমার মধ্যে ভাই অন্যতম একটা সিনেমা হ্যালো মেম সাহেব। দারুণ ভাই, জিদ্দা এরকম লেভেলের কমেডি তো আমি কোনো ছবিতে পাই না, যেই লেভেলের কমেডি এখানে দেখতে পেয়েছি। দারুণ একটা গল্পের ওপর ভিত্তি করে একটা সিনেমা হ্যালো মেম সাহেব। এই গানটাও বেশ ভালো লাগে, হ্যালো মেম সাহেব, হ্যালো হাউ আর ইউ, হ্যালো মেম সাহেব, জাস্ট টেল মি হোয়াট টু ডু। তো এই সময়গুলো না যখন টিভিতে দেখতাম, গানগুলো যখন শুনতাম, বেশ ভালো লাগতো। তো যাই হোক, আমার এখনো পর্যন্ত মনে হয় যে মানে এমন কেউ নেই যে সাথী দেখেনি। ঠিক আছে, আমার ভিডিওটা যারা দেখছো আই থিঙ্ক সবাই সাথী দেখে নিয়েছে। এবং সাথী দেখেছি আমি, জিদ্দার কেন ফ্যান হয়েছি, আমি সাথী দেখেছি, অনেক সিনেমা দেখার পর আস্তে আস্তে জিদ্দার ফ্যান হয়ে উঠেছি। বিশেষ করে আমি এখনো বলবো জিদ্দার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দেওয়া সিনেমা যদি কিছু হয়ে থাকে, মানে জিদ্দাকে ভাই, যেটার জন্য আমি জিদ্দার কোথাও ফ্যান হয়েছিলাম, সেটা হচ্ছে ক্রান্তি। ক্রান্তি কিন্তু আমি ছোটবেলায় যে হ্যাবক বুঝে বুঝে ফেলেছি এমন নয়, বাট ক্রান্তি থেকে কোথাও কি জিদ্দার প্রতি একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছিল। ক্রান্তি সিনেমায় আমি এখনো বলবো যে জিদ্দার বেস্ট পারফরমেন্স পেয়েছি, বেস্ট পারফরমেন্স, পারফরমেন্সের যদি কথা বলি। আর সেই সময় সাথী তো বুঝিয়েই দিয়েছিল যে ভাই রোম্যান্টিক সিনেমার দর্শক বেঁচে আছে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিরই দেখবে মানে হায়েস্ট গ্রসিং সিনেমার মধ্যে দেখবে মানে রোম্যান্টিক সিনেমাগুলোই কিন্তু সব থেকে বেশি ব্যবসা করেছিল সেই সময়, সেই সময়ের কথা বলছি, রোম্যান্টিক মুভিগুলো। তো এমনই তখন একটা করুণ অবস্থা ছিল আমাদের ইন্ডাস্ট্রিতে, সাথী একটা মানে বিভৎস অক্সিজেন জুগিয়ে দিয়েছিল, বিভৎস পরিমাণের অক্সিজেন। যাই হোক, এটাই বলার ছিল। তোমাদের কি মন্তব্য সাথী নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। এটা মানে একজন সিনেমা প্রেমী এবং জিদ্দার ফ্যান হিসেবে কর্তব্য আমার যে সাথীকে নিয়ে কথা বলা। হয়তো অনেক কিছুই বলতে পারলাম না, বাট আমি যেগুলো জানি সেগুলো নিয়েই আলোচনা করলাম। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।